ভয়ঙ্কর এক স্নাইপার যার নাম এলডিবুলো। সে এতটাই ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর সব টপ লেভেলের মাফিয়ারা তার নাম শুনলে ভয়ে প্যান্ট ভিজিয়ে দিত। তার কাছে ছিল কাস্টমাইজ করা এক ভয়ঙ্কর রাইফেল, আর সেই রাইফেল এতটা ভয়ঙ্কর ছিল যে যার একটা শট পুরো একটা মাইক্রোবাসকে ধ্বংস করে দেয়। এখানে আমরা ব্র্যান্ড ব্যাকেট নামের আরো একজন মারাত্মক লেভেলের মেরিন স্নাইপারকে দেখতে পাবো। সেও এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ যদি একবার তার টার্গেটে পড়ে যেত তাহলে তার বেঁচে থাকার কোনো চান্সই থাকতো না। স্নাইপার ছাড়াও এখানে আমরা জেসাস মেরালি নামের এক ভয়ঙ্কর মাফিয়াকে দেখতে পাবো। সেও এতটা ভয়ঙ্কর ছিল যে কলম্বিয়ার সকল মাফিয়াদের গডফাদার হয়ে যায়। এক সময় সে এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে আমেরিকার স্পেশাল অপারেশন এজেন্সি ডিআইএ ব্যান্ড ব্যাকেটকে পাঠায় সেই মেরালিকে শেষ করে দেওয়ার জন্য। আর এই মিশনে আপনারা দেখতে পারবেন স্নাইপার ভার্সেস স্নাইপারের মাথা ঘুরে যাওয়ার মতো এক ফাইট। তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপভোগ করতে থাকুন এই অসাধারণ স্নাইপার ভার্সেস স্নাইপার মুভিটি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে চলেছেন স্নাইপার আলটিমেট কিল মুভি। হ্যালো বন্ধুরা, আমি সোহানুর রহমান। আমাদের সিনেমা গুরু চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতে আমরা দেখতে পাই মেক্সিকোর এক ভয়ানক মাফিয়া দিয়াগো পাবলো। তার হেভি সিকিউরিটি গার্ড নিয়ে সে তার বাসার দিকে যাচ্ছে। এই সিকিউরিটি এতটাই স্ট্রং ছিল যে তার কাছে পৌঁছানো বলতে গেলে একেবারে অসম্ভব। অন্যদিকে এক স্নাইপারকে দেখা যায়। তার স্নাইপার স্কোপ দিয়ে সে দিয়াগোর উপর নজর রেখেছে। এরপর দিয়াগো যখন তার বাসায় ঢুকে বাথটবে বসে মনের সুখে গোসল করতে থাকে, ঠিক তখনই সেই স্নাইপার মারাত্মক এক শট নিয়ে দিয়াগোর মাথা থেকে তার খুলি উড়িয়ে দেয়। আসলে দিয়াগোকে হত্যা করার জন্য এই স্নাইপারকে কেউ একজন সুপারিশ দিয়েছিল, কিন্তু কে সেই লোক, কেনই বা সুপারিশ দিল, কেন তাকে হত্যা করা হলো, আর সেই সাথে কে এই ভুতুরি স্নাইপার যে কিনা এমন স্ট্রং সিকিউরিটিকে বুড়ো আঙুল দেখিয়ে এক তুড়িতে সেই মাফিয়ার মাথার খুলি উড়িয়ে দিল। এই সব কিছু জানতে হলে চোখ রাখুন আমাদের সিনেমা গুরু চ্যানেলের পর্দায়। পরে সিনে আমরা আর্থিংটন নামের এক মেরিন আর্মিকে দেখতে পাই। তাকে দেখা যায় যে সে খুব মারাত্মকভাবে আতঙ্কে রয়েছে। চোখে মুখে ভয়ের ছাপ নিয়ে শেষবারের মতো তার বন্ধুদের সাথে ওঠা ছবিটি দেখে নেয়। আর এরপরেই টেবিল থেকে তার গান তুলে নিয়ে নিজের প্রাণ সে নিজেই নিয়ে নেয়। এই খবর পৌঁছে যায় তার বেস ক্যাম্পে। সেই সাথে তার সব থেকে কাছের বন্ধু ব্র্যান্ড ব্যাকেটের কাছেও খবরটি পৌঁছে যায়। আমরা ব্র্যান্ড ব্যাকেটকে দেখতে পাই। তার সব থেকে কাছের বন্ধুর মৃত্যুতে সে খুব ভেঙে পড়েছে। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় মেজর রিচার্ডস। মেজর রিচার্ড ছিল একজন শাপিং স্নাইপার, কিন্তু বর্তমানে সে দায়িত্ব পালন করছে ডিআইএর এক চিফ হিসেবে। মেজর রিচার্ড ব্যান্ডকে বলে কলম্বিয়ার সকল মাফিয়াদের গডফাদার জেসাস মোরালি। সে ভয়াবহভাবে তার রাজত্ব গড়ে তুলেছে, যার অপকর্মের লিস্ট এতটাই লম্বা যে তার কোনো হিসেবই নেই। সে ছিল একটা নরখাদক। তার খিদে পেলে সামনে যাকে পাবে তাকে খেয়ে ফেলবে। উপর থেকে অর্ডার এসেছে সেই মাফিয়াকে শেষ করে দেওয়ার জন্য। তাই আমি চাই তুমি যত দ্রুত সম্ভব কলম্বিয়ার স্পেশাল ফোর্সের সাথে জয়েন করে সেই মুরলির অধ্যায় খতম করে দাও। মেজর রিচার্ড ব্যান্ডকে জানায় আর্থিংটন মুরলির রাজত্ব শেষ করে দেওয়ার জন্য তার সম্পর্কে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছিল। আর মুরলি সেটা জানতে পেরে আর্থিংটনের পরিবারের উপর ব্যাপক পরিমাণে অত্যাচার শুরু করে। শেষমেশ আর্থিংটন তার পরিবারের জীবনের বিনিময়ে সব ডকুমেন্ট মুরলিকে ফিরিয়ে দিতে বাধ্য হয়। আর একজন সৎ আর্মি হয়েও নিজের এমন অপকর্ম সে কোনোভাবেই মেনে নিতে পারেনি, তাই সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আর এখন কলম্বিয়ার ওই বগোটা শহরের পুরোটা জুড়ে মুরলির রাজত্ব চলে। এমনকি ছোট বড় গ্যাং সহ সেখানকার সকল আইন তার কন্ট্রোলে চলে। এই সব কিছু শুনে ব্যান্ডের মাথায় রক্ত উঠে যায়। সে জানায় এক শট নিয়ে মুরলিকে উপরে পাঠিয়ে দিবে, কিন্তু রিচার্ড জানায় বগোটায় ঢুকে সরাসরি অপারেশন করে তাকে হত্যা করা শুধু অসম্ভবই নয়, বরং সেটা হবে মারাত্মক একটা বোকামি। তাই খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে তাকে শেষ করতে হবে। এ পর্যন্ত ব্যান্ডন দ্রুত সেই কলম্বিয়ার বগোটা শহরে চলে আসে। এখানে পৌঁছে ব্যান্ডন সেখানে দেখতে পায় এই মিশন পরিচালনাকারী আর কেউ না, সে হলো তার বাবা টম ব্যাকেট। মেজরের নির্দেশে প্যাকটিক নামের এক অফিসার সেই মাফিয়া মুরালিসের ফাইলগুলো ব্যান্ডনকে এনে দেখাতে থাকে। এরপর মেজর মুরালির সম্পর্কে বলতে থাকে। সে বলে পৃথিবীর যত অপকর্ম আছে
সবগুলো এই কুখ্যাত মাফিয়া মুরালির পকেটে রয়েছে। 2006 সালে কোকেনের এক বিশাল চালান পাচারের অভিযোগে আমরা তাকে গ্রেপ্তার করেছিলাম, কিন্তু আমাদের উচিত ছিল তাকে গ্রেপ্তার না দেখিয়ে সেই দিনে তাকে মেরে ফেলা। কারণ সে 1 বছর পর জেল থেকে বের হয়ে সে এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে তাকে যেই থামানোর চেষ্টা করেছিল সেই তার প্রাণ হারিয়েছে। এমনকি তার লোকেশনও আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, কারণ সে এক জায়গায় 1 রাতের বেশি কাটায় না। কিন্তু এইবার আমরা জানতে পেরেছি মুরলী আবাসকা ফরেস্টের একটি সেভ হাউসে রয়েছে। এ পর্যন্ত প্যাকটিক জানায় এই মুরালির মারাত্মক লেভেলের এক সাপিং স্নাইপার রয়েছে, যে কিছুদিন আগে এখানকার এক ভয়ানক মাফিয়া দিয়াগোকে এক শটে তার মাথার খুলি উড়িয়ে দিয়েছিল। এমন সময় অপারেশন টিম ডিলার কেট এসে সেখানে উপস্থিত হয়। কেট জানায় এই অপারেশনের 2টি টিম আলাদা আলাদাভাবে লিড করা হবে। একদিকে তার টিম মুরলীর বাসায় ঢুকে রেড দিবে, আর অন্যদিকে ব্যান্ড দূর থেকে তার স্নাইপার দিয়ে তাদের কভার দিবে। ব্যান্ড জানায় সে এই মিশন একাই পরিচালনা করতে চায়, কিন্তু কেট তাকে বলে এইটা শুধু পাগলামি নয়, বরং এইটা হবে মারাত্মক লেভেলের বোকামি। কারণ আজ পর্যন্ত টপ লেভেলের সব অফিসাররা তাকে ধরতে গিয়ে প্রাণ হারিয়েছে, আর তুমি তো ছোট্ট একটি বাচ্চা মাত্র। এইটা শুনে ব্যান্ডের বাবা টম তো হেসেই বাঁচে না, কারণ সে তো জানে তার ছেলে ব্যান্ড কি জিনিস। আজ পর্যন্ত রাঘব বোয়ালের মতো বড় বড় মাফিয়াকে তার ছেলে একাই উড়িয়ে দিয়েছে। এরপর সম্পূর্ণ মিশন সম্পর্কে ব্যান্ডকে বুঝিয়ে তারা তাদের টিম নিয়ে চলে আসে মুরলীর সেই সেভ হাউসের কাছে। আমরা দেখতে পারি সেভ হাউসটি ছিল এক গভীর জঙ্গলের ভিতরে। ব্যান্ড তার স্পোর্ট প্যাকটিককে নিয়ে এবং কেট ও মেজর গার্জা তার ভয়ানক স্পেশাল ফোর্সদের নিয়ে তারা 2 দল নিয়ে 2 দিকে সামনে এগিয়ে যেতে থাকে। গাড়ি থেকে নেমে কেট তার কন্ট্রোলারের ড্রোনে ভিউ মোড অ্যাক্টিভ করে দেয়। মেজর গার্জাকে গুড লাক বলে তার সদস্যদের নিয়ে নিজের পজিশনে চলে যায়, আর অন্যদিকে মেজর গার্জা তার টিম নিয়ে ঘন জঙ্গলে নালা দিয়ে এগিয়ে যেতে থাকে সেই সেভ হাউসের দিকে। একবার তাদের চেহারার দিকে তাকালে আমরা বুঝতে পারি এরা দেখতেই যদি এতটা ভয়ঙ্কর হয়, তাহলে ভেবে দেখুন তো এদের অপারেশন কতটা ভয়ঙ্কর হতে পারে। ব্যান্ডন তার স্নাইপার দিয়ে পজিশন নেয় মুরালির বাড়ির সামনের দিকে, আর প্যাকটিক তার বাইনোকুলার দিয়ে বাড়ির আশেপাশের পরিবেশ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। ব্যান্ডন প্যাকটিকের কাছে দূরত্ব আর বাতাসের গতিবেগ জানতে চাইলে প্যাকটিক তার ম্যানোমিটার দিয়ে দূরত্ব আর বাতাসের গতিবেগ ক্যালকুলেশন করে জানিয়ে দেয়। ব্যান্ড এবার ওত পেতে বসে থাকে কেটের টিমের আসার অপেক্ষায়। অন্যদিকে হেডকোয়ার্টার থেকে টম ও চিফ অফিসার জমসনসন কেট এবং ব্যান্ডের এই অপারেশন লাইভ মনিটরিং করতে থাকে। কেট তার টিম নিয়ে বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে যায়। এরপর সে তার ড্রোনের ভিউ থেকে বাড়ির আশেপাশে বা বাহিরে কাউকে দেখতে না পেয়ে সে তার টিম নিয়ে আরো সামনে এগিয়ে যেতে থাকে। এরপর যখন কেট সেই বাড়ির একদম কাছাকাছি চলে আসে, আর তখনই যেহেতু কাউকে দেখতে না পায়, তাই সে অ্যাকশন নেওয়ার জন্য হেডকোয়ার্টারে থাকা টমের কাছে অর্ডার চাইলে টম তাদের অর্ডার দিয়ে দেয়। অর্ডার পাওয়ার সাথে সাথে কেট সেই বাড়ির সামনে থাকা একটি গাড়ির পিছনে দিয়ে কভার নেয়। ততক্ষণে মেজর গার্জা তার পুরো টিম নিয়ে পিছন দিক থেকে সম্পূর্ণ বাড়ি ঘিরে ফেললে কেটের টিমও সেই বাড়ির দিকে গিয়ে উপস্থিত হয়। এরপর যখনই তারা সেই বাড়িটির ভেতরে প্রবেশ করে, ঠিক সেই সময় সেখানে ভয়ানক এক বিস্ফোরণ হলে সেই বাড়ি সহ মেজর গার্জার সম্পূর্ণ টিম একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। কেট সেই গাড়িটার কভারে থাকায় সে প্রাণে বেঁচে গেল। দূর থেকে তার টিমের এমন ভয়ানক অবস্থা দেখে সে একদম ভেঙে পড়ে। পরিবেশ শান্ত হলে সে মেজর গার্জাকে দেখতে পায়। মেজর যখনই উঠে দাঁড়ায়, ঠিক তখনই কোথা থেকে যেন এক স্নাইপার শট এসে লাগে মেজরের এক পায়ে। এটা দেখে ব্যান্ড বুঝে যায় এইখানে স্নাইপার আছে, কিন্তু সে সেই স্নাইপারের লোকেশন কোনোভাবে খুঁজে পায় না। এদিকে কেট বুঝতে পারে যদি সে মেজর গার্জাকে না বাঁচায় তাহলে সেই স্নাইপার তাকে মেরেই ফেলবে। তাই সে জীবনের মায়া ত্যাগ করে মেজর গার্জাকে নিয়ে গাড়ির কভারের দিকে আসতে থাকে। কিন্তু সেই স্নাইপার এইবার কেটকে টার্গেট করে আরো এক ভয়ানক শট নেয়, কিন্তু কেট তার আগে সেখানে থাকা একটা ট্রাকের কভারে চলে আসে, আর তখনই সেই বুলেট গিয়ে লাগে কেটের পিছনে থাকা গার্জার টিমের এক সদস্যের মাথায়। আর সেই স্নাইপারের শট এতটাই ভয়ঙ্কর ছিল যে এক শটে তার মাথা একদম ভর্তা হয়ে যায়। আপনারা বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর এই স্নাইপার আর কি পরিমাণে মারাত্মক হতে পারে সেই স্নাইপারের বুলেট।
যাই হোক, এইবার যখনই সেই স্নাইপার দ্বিতীয় শট নেয় তখনই ব্যান্ড তার লোকেশন পেয়ে যায়। আর সাথে সাথে সেই লোকেশনে এলোপাথরি শট নিলে সেই স্নাইপার সেখান থেকে পালিয়ে যায়। সম্পূর্ণ জায়গা এক মুহূর্তে নরকে পরিণত হয়। সবাই তাদের বেজে ফিরে আসার জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপর বেশ কয়েকটি হেলিকপ্টার চলে আসে তাদের সবাইকে রেস্কিউ করার জন্য। ব্যান্ড এক মারাত্মক দৃষ্টি দিয়ে সেই স্নাইপারের পজিশন তাকিয়ে থাকে। সে নিজের উপর এক ভয়ানক রাগে সেই জায়গাটা দেখতে থাকে, কারণ এই প্রথমবারের মতো কোনো স্নাইপার তার টার্গেট থেকে বাঁচতে পেরেছে। এরপর তারা যখন কোয়ার্টারে ফিরে আসে তখন জন তাদের উপর বেশ রেগে যায়। এই মিশনের এমন নড়বড়ে অবস্থার জন্য কেটের কাছে জবাব চায়, আর সেই সাথে তাদের এতগুলো সৈনিক মারা যাওয়ার জন্য কেটকে তিরস্কার করতে থাকে। তখন ব্যান্ড দূর থেকে এই সকল কথাবার্তা এক নজরে পর্যবেক্ষণ করতে থাকে। টম জানায় এই মিশনে কারোর কোনো দোষ নেই, বরং আমাদের ডিপার্টমেন্টে এমন কেউ আছে যে আমাদের সকল প্ল্যান আগে থেকে মোরলিকে জানিয়ে দিচ্ছে, কারণ এই মিশনের প্ল্যান আমাদের টিমের বাইরে আর কেউই জানতো না। এখানে দেখানো হয় সেই স্নাইপারকে। এইটাই হলো সেই স্নাইপার যে মুরলির অর্ডারের সকল অপকর্ম করতে থাকে। ব্যান্ড বুঝতে পারে এই টিমের সাথে কাজ করা মানে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা। যেখানে নিজেদের টিমের ভেতরে কোনো মিল নেই সেখানে বাহিরের শত্রু তো এমনিতেই সুযোগ নেবে। তাই সে সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার বাবা টম ব্যাকেট তাকে জানায়, আমি তোমাকে ছোটবেলা থেকে এমন ভাবে তৈরি করে নিই যে সামনে বিপদ দেখে তুমি পিছনে ফিরে যাবে, কিন্তু আজকে তুমি একটা স্নাইপারের ভয়ে এইভাবে পালিয়ে যাচ্ছ। টম তার ছেলে ব্যান্ডকে অর্ডার করে সেই স্নাইপার ডিয়াবোলোকে শেষ করার সাথে সাথে মুরালিকেও গ্রেপ্তার করতে হবে। সেই সাথে তাদের মধ্যে থাকা সেই অফিসারকেও খুঁজে বের করতে হবে যে তাদের নাকের ডগা দিয়ে তাদের সবাইকে বোকা বানিয়ে সকল ইনফরমেশন মুরালিকে দিয়ে দিচ্ছিল। টমের এমন কথা শুনে ব্যান্ড তার সিদ্ধান্ত পরিবর্তন করে আর এবার উঠে পড়ে লেগে যায় মুরালি সহ সেই স্নাইপারের দফা রফা করার জন্য। এইবার আমরা সেই স্নাইপার ডিয়াবোলোকে দেখতে পাই। তার এক স্পাই তাকে কল করে জানায় যে ডিআইএ আমেরিকা থেকে এক নতুন স্নাইপার নিয়ে এসেছে যে খুবই ভয়ানক। এই নিউজ শুনে ডিয়াবোলো বুঝে যায় যদি কালকে সে সেখানে আর কয়েক মিনিট থাকতো তাহলে সে নিজেই সেই স্নাইপারের বুলেটে উড়ে যেত। এরপর আমরা ব্যান্ডকে দেখতে পাই সে তার বন্ধুর মেসেজগুলো পড়তে থাকে যেগুলো সে সুসাইড করার আগে ব্যান্ডকে পাঠিয়েছিল। এমন সময় সেখানে কেট এসে তাকে জানায় গতকাল রাতে তার সাথে তার বাবা সব কথোপকথন শুনে ফেলেছে, তাই সেও চায় তাকে এই মিশনের সাথে নেওয়ার জন্য। কিন্তু ব্যান্ড রাজি হয় না, সে একাই এই মিশন শেষ করবে আর এই বগুড়া শহরের মাফিয়া শূন্য করে এখান থেকে ফিরে যাবে। কেট জানায় এই শহরে তুমি একেবারে নতুন, কিন্তু আমার এখানে অনেক স্পাই রয়েছে যারা এই মিশনে তোমাকে সাহায্য করতে পারবে। এই সব কিছু শুনে ব্যান্ডও কেটকে তার সাথে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এইবার ব্যান্ড ডিয়াবোলোর অ্যাক্টিভিটি কেটকে বোঝাতে থাকে। ব্যান্ড বলে সেই দিন ডিয়াবোলো দুইটা শট নিয়েছিল, একটি মেজর গার্জার পায়ে আর একটি তোমাকে লক্ষ্য করে শট নিয়েছিল, তাই এখন থেকে তুমিও সেই স্নাইপারের নজরদারিতে রয়েছো। এরপর সেইখান থেকে বেরিয়ে কেট একটি বারে আসে কার্সল নামের একজন বিশ্বস্ত স্পাইয়ের সাথে দেখা করতে। সেখানে এসে দাঁড়াতে দুজন পাতিমাস্তান তাকে আইটেম গার্ল মনে করে তার সাথে ফ্লার্ট করে। কেট চোখের পলকে তাদের একজনকে মেরে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর সেখানে কেটের সেই স্পাই কার্সোস চলে আসে। কার্সোস একজন চার্চের ফাদার হলেও আসলে সে পুলিশের স্পাই হিসেবে কাজ করে। কেট তাকে জানায় যেভাবেই হোক আমরা এবার মুরুলির এক্সাক্ট লোকেশন আর তার স্নাইপার ডিয়াবোলের ডিটেলস চাই। ফাদার কার্লোস কেটের কাছে মাত্র 24 ঘন্টা সময় নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ব্যান্ডকে দেখতে পাই সে সেই স্নাইপারের বুলেট সম্পর্কে তথ্যের জন্য ইন্টারনেটে ঘাটাঘাটি করতে থাকে। এমন সময় প্র্যাকটিস তাকে জানায় দূরের বিল্ডিং থেকে একটি লেজার লাইট আমাদের কোয়ার্টারের দিকে এসে পড়েছে, হতে পারে এটা সেই স্নাইপারের লেজার। এইটা শুনে ব্যান্ড তার স্নাইপার নিয়ে দ্রুত ছাদে চলে আসে। অন্যদিকে ডিয়াবোলো অপেক্ষা করছে ব্যান্ডের জন্য। ডিয়াবোলো সন্দেহের বশে এখানে নজরদারি করতে থাকলেও এবার সে আসলে ব্যান্ডকে দেখতে পেলে সে ব্যান্ডকে টার্গেট লক করে, কিন্তু এরই মধ্যে ব্যান্ডও ডিয়াবোলোকে দেখতে পেয়ে যায়। ফাইনালি দুজন চিরশত্রু প্রথমবারের মতো একে অন্যের মুখোমুখি হয়। সেখানে কেউ কারো থেকে একটুও কম নয়। যাই হোক, ব্যান্ড দ্রুত তার টার্গেট লক করে শট নেয় আর দ্রুত তার পজিশন থেকে সরে যায়। ডিয়াবোলো বুঝতে পেরে সেও তার পজিশন থেকে সরে যায়, কিন্তু সাথে সাথে সে মারাত্মক এক শট নেয়
ডিয়াবলো ব্যান্ডকে মাটিতে পড়ে থাকতে দেখে। সে ভেবেই নেয় ব্যান্ড মারা গিয়েছে, কিন্তু আসলে ব্যান্ড তো মারা যায়নি। সে ডিয়াবলোকে বোকা বানানোর জন্য এইভাবে মারা যাওয়ার অ্যাক্টিং করে রয়েছে। এরপর আমরা দেখতে পাই ব্যান্ড সেই বুলেট যেইটা ডিয়াবলো গত রাতে শুট করেছিল সেটা দেয়াল থেকে বের করে। আর সেই বুলেট দেখে তার বাবা টমও ভেবাচাকা খেয়ে যায়। সে বলে এটা বুলেট নাকি মিসাইল। এরপর সেটা মেজর রিচার্ডকে দেখায়। সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলে এইটা একটা আধুনিক স্মার্ট বুলেট। এইটা এমনই মারাত্মক যে এই বুলেট প্রতি সেকেন্ডে তার গতিপথ 31 বার পরিবর্তন করার ক্ষমতা রাখে। আর এই বুলেট একবার টার্গেট করে ফায়ার করলে অটোমেটিক সে তার টার্গেটে হিট করতে সক্ষম হয়। এই বুলেট একটা মিসাইল থেকে কম কিছু না। এইটাকে বলা হয় পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বুলেট। এবার মেজর রিচার্ড ব্যান্ডকে জিজ্ঞেস করে এই বুলেট তুমি কোথায় পেলে? ব্যান্ডন তখন তাকে গতকাল রাতের ঘটনা জানালে সে বলে তোমাকে এই স্নাইপারের সাথে মোকাবেলা করতে হলে তোমাকেও সেই ধরনের বুলেট ব্যবহার করতে হবে, না হলে সে এক শটে তোমার মাথার খুলি উড়িয়ে দেবে। পরে সিনে আমরা দেখতে পাই মুরালি তার শেল্টারে বসে লাল পানি খাচ্ছে। ঠিক তখনই তার কাছে ডিয়াবলোর কল আসে। তাই সে সেখান থেকে উঠে তার চেম্বারে এসে কল রিসিভ করে। দেখতে পায় ডিয়াবলো তার টেবিলে পা রেখে তার দিকে গান টার্গেট করে তার চেয়ারে বসে আছে। ডিয়াবলো তাকে বলে আমার বাকি টাকাগুলো আমাকে পরিশোধ করে দাও। আর এই শহরে যে নতুন স্নাইপার এসেছে আমি তাকে গতকাল রাতেই মেরে ফেলেছি, তাই আমার পেমেন্ট ডাবল দিতে হবে। এইটা শুনে মুরালি তাকে বলে আগে নিজেকে বাঁচিয়ে রাখ, তারপর না হয় তাকেই মারিস। এই স্নাইপার যেন তেন কোনো স্নাইপার নয় যে তুই তাকে এত সহজে মেরে ফেলবি। তার নাম ব্যান্ডন প্যাকেট। এ পর্যন্ত পৃথিবীর কুখ্যাত 3 জন মাফিয়াকে সে একাই মেরে ফেলেছে। ইতিমধ্যে তুইও তার টার্গেটে পড়ে গেছিস, তাই জান বাঁচাতে চাইলে দ্রুত দেশ ছেড়ে চলে যা। এইটা বলে মুরালি সেখান থেকে চলে যায়। এই সব কিছু শুনে ডিয়াবলো বুঝতে পারে তাকে টিকে থাকতে হলে আগে সেই স্নাইপারের আশেপাশের মানুষদের খতম করতে হবে, তারপর সেই স্নাইপারের কাছে পৌঁছাতে হবে। পরের সিনে আমরা ব্যান্ডকে দেখতে পাই। তারা মুরালি এবং ডিয়াবলোর তথ্য জানার জন্য ফাদার কার্লোসের সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু প্রতিমধ্যে ফাদার ফোন করে জানায় আপাতত মুরালির কোনো লোকেশন পাওয়া যায়নি, কিন্তু সেই স্নাইপার ডিয়াবলোর গার্লফ্রেন্ডের ঠিকানা পাওয়া গেছে। তাই তোমরা যদি সেই স্নাইপারের কাছে পৌঁছাতে পারো তাহলে মুরালির ঠিকানাও পেয়ে যাবে। কার্লোস সেই মেইন লোকেশন মেসেজ করে জানিয়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তে একটা লরি এসে সোজা ধাক্কা দেয় তাদের গাড়ির উপর। সেই সাথে লরি থেকে বেশ কিছু সন্ত্রাসী বের হয়ে তাদের উপর এলোপাথারি ফায়ারিং করতে থাকে। ব্যান্ডন গাড়ি থেকে বেরিয়ে তাদের সবগুলোকে একে একে উপরে পাঠিয়ে দেয়। সবাইকে খতম করে ব্যান্ডন দেখতে পায় কেট সেখানে নেই। সে গাড়িতে থাকা কেটের ফোন থেকে সেই লোকেশন দেখে বুঝে যায় কেট আসলে সেই মেয়েটির কাছে গেছে। তাই ব্যান্ডন দ্রুত সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কারণ কেট যেখানে গিয়েছিল সেইটা আসলে কোনো শহর নাই, সেইটা হলো সন্ত্রাসীদের আতুর ঘর। এরপর কেট যখন সেই শহরে পৌঁছায় তখন সে দেখতে পায় সেখানকার সকল সন্ত্রাসীরা তার পিছু করছে। কেট তাদের ইগনোর করে চলে আসে সেই মেয়েটির কাছে, মানে ডিয়াবলোর গার্লফ্রেন্ডের বাসায়। এরপর কেট সেখানে এসে সেই মেয়েটিকে জানায় আমি DIA থেকে এসেছি তোমার সাথে কিছু কথা বলার জন্য, কিন্তু সেই মেয়ে তার সাথে কোনো কথা বলতে রাজি হয় না। ঠিক তখনই সন্ত্রাসীগুলো সেখানে চলে আসে। তারা তাকে বাজে প্রস্তাব দিতে থাকে। কেট তার গান বের করে তাদের বলে চুপচাপ এখান থেকে কেটে পড়, নয়তো কেউ আর বেঁচে থাকতে পারবি না। এমন সময় সেই মেয়েটা কেটকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এবার চারপাশ থেকে আরো কয়েকজন এসে কেটকে চেপে ধরে। কেট তাদেরকে মেরে সেখান থেকে পালাতে গেলে একজন তাকে ধরে ফেলে এবং তাকে জানায় এইটা তোর DIA অফিস না, এইটা হচ্ছে সন্ত্রাসীদের রাতুর ঘর। ঠিক তখনই ব্যান্ড সেখানে চলে আসে। সে একে একে সবাইকে হেডশট দিয়ে খতম করে, তবে সবাইকে খতম করলেও একজন সেইখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে ডিয়াবলোর গার্লফ্রেন্ড পেছন দিয়ে এসে কেটের দিকে শটগান ধরে, কিন্তু সে তো আর জানে না যে তার পিছনে কে রয়েছে। ব্যান্ড পিছন দিয়ে এসে তাকে গান পয়েন্টে নিয়ে হোস্টেজ বানায়। কেট তখন তার মাথার খুলি উড়িয়ে দিতে চাইলে ব্যান্ড তাকে বারণ করে। সে বলে একে বাঁচিয়ে রাখা খুবই জরুরি,
এর থেকে আমরা আরো অনেক তথ্য জানতে পারবো। কেট তার লকেটের মধ্যে তার আর ডিয়াবোলোর ছবি দেখতে পায়। ব্যান্ডন হেডকোয়ার্টারে কল করে সেই ছবিটি পাঠায় এবং বিস্তারিত জানার জন্য। ব্যান্ডন আরো জানায়, আমরা যেখানে যাচ্ছি আমাদের সেখানে হামলা হচ্ছে, হয়তো আমাদের মধ্যে কেউ সব ধরনের খবর লিক করছে, তাই এখন থেকে আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ হবে না এবং আমার লোকেশনও জানানো হবে না। এরপর তারা সেখান থেকে বেরিয়ে ফাদার কার্লোসের সাথে দেখা করে। ব্যান্ডন কার্লোসকে জিজ্ঞাসা করে তারা মুরলীকে কিভাবে ধরতে পারবে। কার্লোস তখন বলে, বড় বড় ব্যবসায়ী, মন্ত্রী, মিনিস্টার, ছোট্ট বড় সকল গ্যাং তার হয়ে কাজ করে, তাই তাকে ধরা বলতে গেলে একেবারে অসম্ভব। কিন্তু তোমরা যদি মুরলীর লোকেদের মারতে পারো তাহলে মুরলী হয়তো কোনো একটা ভুল পদক্ষেপ নেবে আর এই ফলে তোমরা মুরলীর কাছে পৌঁছাতে পারবে। প্ল্যান অনুযায়ী ব্যান্ডন মুরলীর সকল লোকেদের খুঁজে খুঁজে একে একে হেডশট দিয়ে খতম করতে থাকে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে যে ব্যান্ডন মুরলীর লোকদের মেরে সাফ করে ফেলেছে, কিন্তু মুরলী কিছুই করতে পারছে না। এইসব শুনে এবার মুরলী সত্যি সত্যি ভাইলেন্ট হয়ে যায়। সে চলে যায় ডিয়াবোলোর বাড়িতে। সে ডিয়াবোলোকে বলে, তোর যত টাকা লাগে আমি দিব, কিন্তু তোকে যেভাবে হোক ব্যান্ডন এবং কেটকে মারতেই হবে। সে ডিয়াবোলোকে নগদ $5 বিলিয়ন দিয়ে দ্রুত কাজটা শেষ করতে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কেট এসে ব্যান্ডকে জানায় যে ফাদার কার্লোসের আজকে সকল ইনফরমেশন দেওয়ার কথা ছিল, কিন্তু সারাদিন তার কোনো খোঁজই পাওয়া যায়নি। তখন ব্যান্ডন বলে, মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে। এই বলে তারা সেখান থেকে দ্রুত একটি বিল্ডিং এর ছাদে গিয়ে অবস্থান নেয়। ব্যান্ডন বলে, যদি ফাদার ধরা পড়ে যায় তাহলে তাকে ধরে এখানে নিয়ে আসা হবে, কারণ তারা জেনে যাবে যে আমরা তার জন্য অপেক্ষা করব, তাই আমাদের উচিত আড়াল থেকে নজরদারি করা। এরপর ব্যান্ডন তার স্নাইপার দিয়ে চারপাশে পর্যবেক্ষণ করতে থাকে। এমন সময় সেখানে একটি গাড়ি এসে দাঁড়ায়। সেখান থেকে বেশ কয়েকজন নেমে গাড়ির পেছনে গিয়ে কিছু একটা করতে থাকে। এরপর সেই গাড়িটি যখন সেখান থেকে চলে যায় তখন তারা দেখতে পায় ফাদার কার্লোসকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এইটা দেখে কেট তাকে বাঁচানোর জন্য যেতে চাইলে ব্যান্ডন তাকে বাধা দিয়ে বলে, এইটা একটা ট্র্যাপ হতে পারে, এখানে আশেপাশে কোথাও সেই স্নাইপার ডিয়াবোলো ওত পেতে রয়েছে, তুমি যদি তাকে বাঁচাতে যাও তাহলে সে কার্লোসের সাথে সাথে তোমার মাথার খুলিও উড়িয়ে দেবে। কেট তাকে অনুরোধ করে দ্রুত কিছু একটা করার জন্য, কারণ এইভাবে আর কিছুক্ষণ থাকলে ফাদার মারা যাবে। এবার ব্যান্ডন শট নেয় ফাদার কার্লোসের ঝোলানোর সেই দড়ির উপর। সেই শটে দড়িটা না ছিঁড়লে সে আবারও একটা শট নিয়ে সেই দড়িটা পুরোপুরি ছিঁড়তে সক্ষম হয়। ইতিমধ্যে দূর থেকে ওত পেতে থাকা ডিয়াবোলো ব্যান্ডনের লোকেশন পেয়ে যায়। সাথে সাথে সেই লোকেশনে অ্যালোপ্যাথারি শট নিতে থাকে, কিন্তু ভাগ্য ভালো থাকায় ব্যান্ডন এবং কেট সেখান থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়। এরপর ডিয়াবোলো ফাদার কার্লোসকে টার্গেট করে এবং এক শটে তাকে মেরে ফেলে। ফাদারের এমন মৃত্যু দেখে কেট মেন্টালি ভেঙে পড়ে, কারণ ফাদার কার্লোস একজন স্পাই হলেও তিনি কেটের বাবার মতোই ছিলেন। ফাদারের ফিউনারেলে ব্যান্ডন এবং কেট সহ পুরো শহরের মানুষ জড়ো হয়। ব্যান্ডন সেখানে সেই সন্ত্রাসীদের একজনকে দেখতে পায় যে সেদিন পালিয়ে গিয়েছিল। সেও ব্যান্ডনকে দেখে দৌড়ে পালাতে থাকে। ব্যান্ডন তাকে ধরতে পিছু দৌড়াতে থাকে। এক পর্যায়ে ব্যান্ডন তাকে ধরে ফেলে এবং বলে, মুরলী তোমাদের ফাদারকে মেরে ফেলেছে, তাই মুরলী এখন কোথায় আছে আমাকে বলে দাও। এরপর সে কাঁদতে কাঁদতে বলে, মুরলী ধরা পড়ুক সেটি আমিও চাই, কারণ সে ফাদারকে মেরে ফেলেছে, কিন্তু আমি যদি মুরলীর লোকেশন জানিয়ে দিই তাহলে মুরলী আমাকে এবং আমার পরিবারকে শেষ করে ফেলবে। ব্যান্ডন তাকে এবং তার পরিবারকে প্রোটেক্ট করার কথা দিলে সে মুরলীর লোকেশন দিয়ে দেয়। ব্যান্ডন তার বাবা টমকে মুরলীর লোকেশনে দ্রুত 2টি ফোর্স পাঠানোর জন্য বলে এবং এই অপারেশনের কথা সিক্রেট রাখতে বলে। এরপর দ্রুত পুলিশের স্পেশাল টিম নিয়ে কোনো সুযোগ না দিয়ে মুরলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জন মুরলীকে এখানকার জেলে রাখতে চায় না, সে মুরলীকে মিয়ামির ফেডারেল কোর্টে হাজির করতে চায়। জনের কথায় ব্যান্ডনের সন্দেহ হয়, কিন্তু কোনো উপায় না থাকায় রাজি হয়ে যায়। ব্যান্ডন বুঝে যায় মুরলীকে কোর্টে হাজির করার আগে ডিয়াবোলো মুরলীকে মেরে ফেলার চেষ্টা করবে। অন্যদিকে ডিয়াবোলো তার পরিচয় গোপন করে মিয়ামিতে চলে আসে এবং স্নাইপার নিয়ে রেডি হয়। মুরলীকে হলোরিডাল এক রিজার্ভ অ্যারোবেজে নিয়ে আসা হয়। সেখানে রিচার্ড ব্যান্ডনের জন্য নেভির রিসার্চ ল্যাব থেকে কিছু স্মার্ট বুলেট নিয়ে আসে। এই বুলেট লক করা টার্গেটের নিকটে পৌঁছে ব্লাস্ট হয়।
পরিকল্পনা অনুযায়ী মুরলীকে নেয়ার জন্য একই রকমের 4টি গাড়ি ব্যবহার করা হয়। প্রতিটি গাড়িতে মুখ ঢেকে একজন করে লোক রাখা হয়, যাতে ডিয়াবলো বুঝতে না পারে মুরলী কোন গাড়িতে আছে। ব্র্যান্ডন চালাকি করে জানায় মুরালি থাকবে আমাদের গাড়ি বহরের পেছনের একটি ড্রাই ক্লিনারের সাদা কভার ভ্যানে। ডিয়াবলোর কাছে খবর পৌঁছায় মুরলি সেই কভার ভ্যানেই থাকবে। সে তার স্নাইপার দিয়ে লক্ষ্য করে এবং শট নেয়। কভার ভ্যানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, কিন্তু ডিয়াবলো বুঝতে পারে না সেটি একটি রিমোট কন্ট্রোল গাড়ি ছিল। ডিয়াবলোর দ্বিতীয় শটের সাথে সাথে ব্র্যান্ডন তার লোকেশন পেয়ে যায়। ব্র্যান্ডন তার অসামান্য দক্ষতায় মারাত্মক একটি শট নিয়ে ডিয়াবলোর মাথা উড়িয়ে দেয়। ডিয়াবলোর অধ্যায় এখানেই শেষ হয়ে যায়। শেষে দেখা যায় জন আসলে ডিয়াবলো এবং মুরলির সাথে কাজ করছিল এবং সব খবর লিক করছিল। তার সকল মেসেজের কপি ব্র্যান্ডনের টিম ধরে ফেলে। জনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। বাবা ছেলের আবেগময় একটি দৃশ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।